বাংলাদেশের অর্থনীতি বর্তমানে তিনটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। একটা হচ্ছে ঋণের চাপ, বেকারত্ব এবং দারিদ্র্য একদিকে, বৈদেশিক ঋণের চাপ অন্যদিকে। লাখো তরুণ প্রতি বছর শ্রম বাজারে পা রাখছে, কিন্তু সঠিক কাজটি অনেক সময় তারা পাচ্ছে না কিংবা কাজের অভাব রয়েছে। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বৈশ্বিক সংকটে দেখাচ্ছে লাখো মানুষ বা কোটি মানুষ দারিদ্র্য সীমায় পড়ে যাচ্ছে। প্রশ্ন উঠছে, এই ঋণ, বেকারত্ব এবং দারিদ্র্যের চাপে অর্থনীতি থেকে উত্তরণের উপায়টা আসলে কি? এই বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করবো। সুপ্রিয় দর্শক, আমি রাবিয়া ইসলাম স্নেহা আপনাদের আমন্ত্রণ আছে দেশ টিভির নিয়মিত আয়োজন অর্থ ও বাণিজ্য বিষয়ক আলোচনামূলক অনুষ্ঠান বিজনেস টাইমসে। আমাদের আলোচনাটি এগিয়ে নিতে দুজন সম্মানীয় অতিথি আমাদের সাথে উপস্থিত রয়েছেন, একে একে পরিচিত হব তাদের সাথে। আবার প্রথমেই ডানে রয়েছেন এম.এস. সিদ্দিকী, অর্থনীতি বিশ্লেষক। এরপরে রয়েছেন ডক্টর মাজিদুল হক, অর্থনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি প্রথমেই আলোচনাটি নিয়ে যেতে চাই এম.এস. সিদ্দিকী আপনার কাছে। যেমনটি বলছিলাম, আসলে বৈদেশিক ঋণ রয়েছে, দারিদ্রতার কথা বলছিলাম, এবং শ্রমবাজারের অবস্থা আমরা জানি প্রতি বছরই অনেক 20 থেকে 25 লাখ তরুণ শ্রমবাজারে পা রাখে। এই যে কাজের অভাব, সঠিক কাজটি পাচ্ছে না, কেন পাচ্ছে না? এভাবে আমরা সংখ্যাটি বলতে পারছি, কতজন শ্রমিক আমাদের সামনের বছরে, কতজন তরুণ সামনের বছর শ্রমবাজারে পা রাখবে, কিন্তু সেভাবে আমরা কাজ তৈরি করতে পারছি না কেন? এটার মূল কারণ হচ্ছে আমরা কর্মসংস্থান জোগাড় করতে পারছি না, ক্রিয়েট করতে পারছি না। এটার সাথে কর্মসংস্থানটা মূলত হবে প্রাইভেট সেক্টরে, অর্থাৎ প্রাইভেট ইনভেস্টমেন্ট অথবা ফরেন ইনভেস্টমেন্ট যদি আসে, তাহলে যে কর্মসংস্থান হবে সেটাই হলো একমাত্র সমাধান। এর ভিতরে হয়তো সাবসেকশন আছে, যেমন এসএমইতে যদি ইনভেস্টমেন্ট হয় তাহলে এমপ্লয়মেন্টটা বেশি হয় বড় ইন্ডাস্ট্রির চেয়ে। তো আমাদের এই চ্যালেঞ্জগুলো আছে। আমাদের তো গ্রোথের কথা বলি, প্রায় 3.5% নাকি গ্রোথ হচ্ছে, কিন্তু আমাদের যেভাবে গ্রোথ হচ্ছে সেই পরিমাণ চাকরির সংস্থান হচ্ছে না। তারপরে আবার নতুন করে কিছু লোক আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে, কিছু কিছু ছোট ছোট এসএমইগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে চাকরি বাড়ার তো দূরের কথা, কমে যাচ্ছে। তো এখন এটা একটা সামগ্রিক ব্যাপার। কেন ইনভেস্টমেন্ট কম, ইনভেস্টমেন্ট কীভাবে বাড়ানো যাবে, এটা তো আর একটা সমাধান হবে না। সামগ্রিক অর্থনীতির একটা পরিবর্তন দরকার, রিফর্ম দরকার। রিফর্ম শব্দটা অনেক বেশি আলোচিত হয় এখন। এই রিফর্মটা হচ্ছে না। যেমন এই গভর্নমেন্ট আসার পর প্রায় 16-17টা রিফর্ম কমিশন করেছে বিভিন্ন সেক্টরে, আইন কানুন, কনস্টিটিউশন, রাষ্ট্র ব্যবস্থা, সব কিছু। কিন্তু বিজনেস অথবা অর্থনীতি নিয়ে রিফর্মের কোনো কমিশন করেন নাই আশ্চর্যজনকভাবে। আবার অ্যাট দি সেম টাইম, ইন কন্ট্রাস্ট, দেখা যাচ্ছে যে এই সরকার যত বেশি রিফর্ম করছে তার বেশিরভাগই দেখা যাচ্ছে ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্সিয়াল সেক্টরে। সেটার প্রয়োজনই ছিল, কারণ ব্যাংকগুলোর অবস্থা খারাপ। অনেকগুলো ব্যাংক বন্ধ হয়েই যাচ্ছিল, টাকা পয়সা দিয়ে, প্রণোদনা দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখা হয়েছিল। কিন্তু এই টাকা পয়সা দিয়ে তো বছরের পর বছর বাঁচিয়ে রাখা সম্ভব না। সেজন্য কিছু কিছু ব্যাংক চেষ্টা করছে বেরিয়ে আসার জন্য এই সমস্যা থেকে। 5টা ব্যাংককে সরকার একটি ব্যাংক করে মার্জার করে এটাকে সমাধান দেওয়ার চেষ্টা করছে। আশা করি সমাধান হবে। এইভাবে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। এখন এই ইনভেস্টমেন্ট করার জন্য সবচেয়ে বড় বাধা তো কম্পিটিটিভনেস, ইজ অফ ডুইং বিজনেস নিয়ে আমরা অনেক আলোচনা করি। সেটা তো নাই আমাদের দেশে। আমাদের দেশে মার্কেটটা ছোট, আমাদেরকে এক্সপোর্ট ওরিয়েন্টেড মার্কেটে যেতে হবে। কিন্তু ট্রেডিংয়ের কিছু সমস্যা আছে, যার জন্য আমরা এক্সপোর্ট মার্কেটে যাওয়ার অনেক অবস্টাকেল আছে। ওগুলোকে দূর করতে হবে, বাধাগুলোকে দূর করতে হবে। সেগুলো করলেই লোকাল এবং স্থানীয় এবং বিদেশি ইনভেস্টমেন্ট হবে, তখনই কর্মসংস্থানের সৃষ্টি হবে। আপনাকে ধন্যবাদ। মাজিদুল হক, আপনার কাছে আসতে চাই। আমরা জানি বাংলাদেশে বর্তমানে দারিদ্র্যের হার প্রায় 18 থেকে 20% এবং চরম দারিদ্র্যের হার 5 থেকে 6। এই প্রেক্ষাপটে দারিদ্র্য কমাতে সরকার আসলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি কতটা কার্যকর বলে আপনি মনে করছেন? জি, দেখুন, যে বিষয়টা আপনি বললেন যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, এটা দারিদ্র্য হ্রাসের একটা অন্যতম একটা সূচক আমি বলবো। দারিদ্র্যের হার যেভাবে বেড়েই চলেছে, এবং সেটা শুধু সেটা কয়েক বছর ধরেই কিন্তু এই ট্রেন্ডটা কিন্তু এটা গতি পাচ্ছে। এই দারিদ্র্যের হার আজকে যে আমরা বলছি, যে গবেষণা প্রতিষ্ঠান বলছে যে 28% দারিদ্র্যের হার চলে আসলো, এবং এই দারিদ্র্যের হারটার এটার কারণটা কি, আমাদের অরিজিনেটিংটা কি আসলে? সেটা হলো, দেখেন,
যে যেভাবে আমরা নীতিগতভাবে যেভাবে আমরা এগিয়ে যাচ্ছিলাম এবং এগিয়ে যেতে চাই, সেইভাবে আমরা এগিয়ে যেতে পারছি না, আমরা ব্যর্থ হচ্ছি। কেন ব্যর্থ হচ্ছি? তার কারণ হচ্ছে যে, প্রথমে আমি যদি বলি, সেটা হচ্ছে যে এইটার প্রথম উৎপত্তিটা হয়েছে তো আসলে আমি বলবো যে হ্যাঁ, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীরা সঠিকভাবে তারা সুবিধা পান না, এটা নিয়ে অনেক বহুল সমালোচিত রয়েছে। এর বাইরে যেটা রয়েছে যে মূল্যস্ফীতি, যে বিষয়টা মূল্যস্ফীতি, যেটা 2022 সালের জানুয়ারি মাসে মূল্যস্ফীতির হার যেটা ছিল, সেটার থেকে আপনার মজুরি হারটা বেশি ছিল। বাট এই 2022 জানুয়ারির পর থেকে যেটা হয়েছে, 39 মাস ধরে যেটা হয়েছে, সেটা হচ্ছে যে মূল্যস্ফীতি থেকে আপনার মজুরি হারটা অনেক কম। তাহলে মূল্যস্ফীতি থেকে যখন মজুরি হারটা যখন কম হয়ে যায়, তখন তার প্রকৃত আয়টা কমে যায়। তাহলে তার যে বেসিক নিড, মৌলিক চাহিদা যেগুলো রয়েছে, সেই মৌলিক চাহিদা পূরণ করতে সে সক্ষমতা অর্জন করতে পারছে না। তার যে আয়, সে আয় দিয়ে সে ব্যয় করতে সক্ষমতা অর্জন করতে পারছে না। পক্ষান্তরে তাকে কি করতে হচ্ছে? তাকে ঋণ করে চলতে হচ্ছে। এবং আপনার 30-40% পরিবার কিন্তু ঋণ করেই চলছে। এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে এই দারিদ্রটা হচ্ছে যে আয়ের সাথে আমি সম্পর্কিত করলাম। এর পরের দারিদ্র যদি আমি বলি, সেটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল পভার্টি, বহুমাত্রিক দারিদ্র, যেটা 11টি সূচক নিয়েই তৈরি হয়। তাই এই মাল্টি ডাইমেনশনাল পভার্টি রেটটা বাংলাদেশে কিন্তু 24%। সেটা আপনার চিকিৎসা খাতে দারিদ্র আছে, শিক্ষা খাতে দারিদ্র রয়েছে। তাহলে এইভাবে 11টি সূচকেই কিন্তু দারিদ্র বেড়ে চলেছে। তাহলে মাল্টি ডাইমেনশনাল পভার্টি, আপনি তো শুধু যে দারিদ্রের কথা আমরা বলছি, সেটা আয়ের উপরে ডিপেন্ড করেই আমরা দারিদ্র বলেছি, আর যে 28%। বাট আমার যে মাল্টি ডাইমেনশনাল পভার্টি রয়েছে, সেটাকে কি আমি ইগনোর করতে পারি না? তার কারণ হচ্ছে যে আমি যে মানুষটা ভালোভাবে যেটা চিকিৎসা করা ব্যয় দরকার, সে চিকিৎসা করতে পারছে না। যার ভালো শিক্ষা দরকার, ডিফিকাল্ট টু রিচ এরিয়া, যেটা হাওড় অঞ্চলে যেগুলো রয়েছে, সে শিক্ষা পাচ্ছে না, সে শিক্ষার ক্ষেত্রে দারিদ্র হয়ে যাচ্ছে, চিকিৎসার ক্ষেত্রে দারিদ্র হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে যদি বহুমাত্রিক দারিদ্রের ভিতরে পড়ে গেছে এই দেশ, তাহলে এটার উত্তরণের উপায়টা কি? আসলে দারিদ্রের উত্তরণের উপায় অনেকগুলো রয়েছে। স্যার সেটা বলছেন যে আমার তো আসলে কর্মসংস্থানের সুযোগ থাকতে হবে। প্রথমে কর্মসংস্থানের সুযোগ থাকতে হবে। কিন্তু বাংলাদেশের কর্মসংস্থানের জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত রয়েছে, সেটা আপনাকে খেয়াল করতে হবে। দেখেন, 2021-22, 2022-23, 2023-24 এই 3 অর্থ বছরে কর্মসংস্থান বাংলাদেশে বাড়ে নাই। এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে কর্মসংস্থান বাড়ার যে প্রথম এবং প্রধান সূচক হচ্ছে কিন্তু বিনিয়োগ। আপনি দেশি বিনিয়োগ বলেন, আপনি বিদেশি বিনিয়োগ বলেন, বিনিয়োগ যদি আপনার না বাড়ে, তাহলে কর্মসংস্থান কোনোভাবেই বাড়বে না। এই বিনিয়োগের সাথে কর্মসংস্থানের এটা সম্পর্কিত রয়েছে, পজিটিভ রিলেশন। এখন আপনার বাংলাদেশের কি অবস্থা? বাংলাদেশের হচ্ছে যে আপনার প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট টু জিডিপি রেশিও কত? 24% আটকে রয়েছে। বিগত কয়েক বছর ধরে 24% আটকে রয়েছে। এটাকে আর সামনের দিকে এগিয়ে নেওয়া যাচ্ছে না। বাংলাদেশের যে অর্থনৈতিক জোনগুলো করা হয়েছে, 100টা অর্থনৈতিক জোনগুলো করা হয়েছে, আমরা অনেক পরিকল্পনা করেছি। সেখানে আমরা বলেছিলাম যে 10 লাখ মানুষের কর্মসংস্থান হবে। সেটা থেকে কি আমরা ছিটকে পড়েছি না? এখন আমরা তো ছিটকে গেছি। তাহলে সেটাও ওই পরিকল্পনা, ওই যে নীতি গ্রহণ করেছিলাম, সেটা থেকেও কিন্তু আমরা ছিটকে পড়েছি। এক। তারপরে কথা হচ্ছে যে বাংলাদেশের যে দুর্বল শ্রম বাজার, এই দুর্বল শ্রম বাজারটাকে আসলে কর্মসংস্থানটাকে বারবার ধাক্কা দিচ্ছে। বাংলাদেশের যে দুর্বল যে শিক্ষা ব্যবস্থা, সেটাও কর্মসংস্থানকে বারবার ধাক্কা দিচ্ছে। কেন দুর্বল শিক্ষা ব্যবস্থার কারণে কর্মসংস্থান কেন হচ্ছে? কারণ হচ্ছে যে দেখেন, যে শিক্ষা ব্যবস্থার ভিতরে আমি রয়েছি, যে কাঠামোর ভিতরে আমি রয়েছি, সেটার সাথে আমার শিল্পের যে চাহিদা রয়েছে, ইন্ডাস্ট্রির যে ডিমান্ড রয়েছে, সেই ডিমান্ডের সাথে আমার পাঠ্যক্রম, সেটা কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না। তাহলে আমরা কর্মমুখী শিক্ষার দিকে কিন্তু এখনো যেতে পারিনি। এর কারণও কিন্তু আমি যে আজকে যে স্নাতক ডিগ্রিধারীরা আছেন, তার ভিতরে 29% মানুষ বেকার, এবং টোটাল বেকারের ভিতরে 13% মানুষ স্নাতক ডিগ্রিধারী। তাহলে তারা কেন কাজ পাচ্ছে না? কারণ হচ্ছে যে তাদের যে পাঠ্যক্রম, তাদের যেটা শেখানো হয়েছে, তার সাথে ফিল্ডের যে কাজটা ইন্ডাস্ট্রির সাথে লিঙ্ক করে যে চাহিদা এবং যোগানের ভিতরে যে সামঞ্জস্য থাকা উচিত, সেই সামঞ্জস্যটা কিন্তু বাংলাদেশে নাই। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে বাংলাদেশের টেকনিক্যাল এডুকেশনকে এমফাসিস দেওয়া হচ্ছে, এবং বর্তমান আপনার অন্তর্বর্তী সরকারও কিন্তু এবার বাজেটও টেকনিক্যাল এডুকেশনকে তারা প্রমোট করেছে। বাট দুঃখজনক যে টেকনিক্যাল এডুকেশন সেন্টার করা হয়েছে, ট্রেনিং সেন্টার করা হয়েছে,
সেখানে কিন্তু আপনার অবকাঠামো উন্নয়ন করা হয়েছে, বাট সার্ভিসটা সেখানে মানে আপ টু ডেট কোনো সার্ভিস নাই। সেখানে শিক্ষকদের আপনার স্বল্পতা রয়েছে, সেখানে লজিস্টিক সাপোর্টের স্বল্পতা রয়েছে, এবং সেখানে যেটা দেখা গেছে যে আপনার যে এই খাতগুলো, এই টেকনিক্যাল এডুকেশনে আপনার শিক্ষার্থীর সংখ্যা নাই। এখানে 60% 40% আসন খালি পড়ে আছে। তাহলে এটার যে একটা সচেতনতা, সেই সচেতনতা আমাদেরকে আসলে জাগে তুলতে হবে। তাহলে বাংলাদেশের যে কর্মসংস্থান, যেটা বললাম যে কর্মসংস্থানের যে কোথায় আজকে কর্মসংস্থান যে আজকে, এবং আরেকটা কথা যে 18 কোটি মানুষের দেশে 26 লাখ বেকার, এটা কিন্তু আমাদের কাছে কিন্তু একটা অন্য ধরনের মনে হয়। কারণ আপনার যে বেকারের সংজ্ঞাটাই কি, বা কর্মসংস্থানের সংজ্ঞাটাই কি, সেটা তো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বলছে যে সপ্তাহে 1 ঘন্টা মজুরি বিনিময়ে যদি সে কাজ করে তাকে বলা যাবে সে মানে বেকার না। তাহলে বাংলাদেশে কি আপনার 1 ঘন্টা কাজ করে 1 সপ্তাহে এটা কি মানে জীবন পরিচালনা করা সম্ভব কিনা এই মুহূর্তে অতি উচ্চ মূল্যস্ফীতির ভিতর দিয়ে? সম্ভব না। তাহলে আইএলওর ডেফিনেশনটাকে আমরা রিসিভ করেছি। আচ্ছা, দ্বিতীয় নম্বর কথা হলো যে বাংলাদেশে বেকার মানুষের সংখ্যা কেন বেড়েছে? কারণ দুর্বল যে শ্রমবাজার, সেই দুর্বল শ্রমবাজার বাংলাদেশে এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। আপনাকে ধন্যবাদ। আমরা আবার আলোচনায় ফিরবো, একটা ছোট বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন বিজনেস টাইমস। আমরা আমাদের আলোচনায় ফিরবো। এই মুহূর্তে যেতে চাই এমএসসির দিকে আপনার কাছে। যেমনটি আমাদের মাজিদুল হক উনি বলছিলেন যে প্রতি বছর মানে আমাদের 18 কোটি মানুষের কাছ থেকে 26 লাখ তরুণ বা 26 লাখ লোক আছেন যারা বেকারত্ব বহন করছেন। এটি একটি আসলে বড় ধরনের সংখ্যা। আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন যে মানুষের জন্ম চাকরি করার জন্য হয়নি, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য। এই প্রেক্ষিতে আপনার কি মনে হয় যে সরকারের পক্ষ থেকে এই কথার ধরন অনুযায়ী সরকারের পক্ষ থেকে আসলে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে বা কি নেওয়া প্রয়োজন? হ্যাঁ, এটা সবচেয়ে রিলেভেন্ট। সেটা হচ্ছে যে উদ্যোক্তা যদি তৈরি না হয় তাহলে ইনভেস্টমেন্ট হবে কি করে? বিশেষ করে নতুন উদ্যোক্তা বলতে বলা হয় নতুন উদ্যোক্তা। তো নতুন উদ্যোক্তার সাধারণত এটাকে কেউ জন্মগতভাবে কেউ তো আর উদ্যোক্তা হয় না। সেকেন্ড জেনারেশন কোনো একটা বিজনেসম্যানের ছেড়ে সন্তান হয়তো বিজনেসম্যান হয়, তার বাবার বিজনেসটা টেক ওভার করার পর সে এটাকে এগিয়ে নিয়ে যায়। তখন হয়তো একটা ইন্ডাস্ট্রি থেকে 3টা ইন্ডাস্ট্রি 4টা ইন্ডাস্ট্রি করতে পারে। সেটাও এক ধরনের এন্টারপ্রেনারশিপ, উদ্যোক্তা। তো কিন্তু ফার্স্ট জেনারেশন যারা উদ্যোক্তা, এরাই হলো আসল উদ্যোক্তা। এদের সংখ্যাটাই বেশি, এবং এদেরকে যে ইকোনমিতে এই উদ্যোক্তাদেরকে উৎসাহিত করা না হয়, প্রণোদনা দেওয়া না হয়, সেই দেশে উন্নয়ন এবং চাকরির যে ঘাটতি, এটা হওয়ার কথাই। বাংলাদেশের নতুন উদ্যোক্তাদেরকে প্রমোশন করার মতো তেমন কোনো প্রোগ্রাম নাই, সরকারিভাবেও নাই, বেসরকারিভাবেও নাই। এটার মূল কারণ হচ্ছে যে আমাদের এডুকেশন সিস্টেমই আমাদেরকে উদ্যোক্তা হইতে বাধা দেয়। কারণ ইউনিভার্সিটিগুলোতে শেখায় যে, পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে, এরা শেখায় কীভাবে বিসিএস অফিসার হবে। একটা ছেলে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে সে স্বপ্ন দেখতে শুরু করে সে বিসিএস অফিসার হবে, এবং নিজের ক্যারিকুলাম থেকেও বিসিএস এর ক্যারিকুলাম নিয়ে পড়াশোনা বেশি করে, লাইব্রেরি ওয়ার্ক করে। এখন সেখানে তো খুব সীমিত চাকরি। আর প্রাইভেট ইন্ডাস্ট্রি যে ইউনিভার্সিটিগুলো আছে, এদের যে স্টুডেন্টগুলোকে ওরা আসলে প্রমোট করে মাল্টিন্যাশনাল কোম্পানির এক্সিকিউটিভ হওয়ার জন্য। কিন্তু এন্টারপ্রেনার হওয়ার জন্য আসলে আমাদের এডুকেশন সিস্টেমও ফেভারেবল না। তারপর সামাজিক ব্যারিয়ার আছে, সেটা হচ্ছে যে বিজনেসম্যানদের সোশ্যাল অবস্থান খুব খারাপ। তো এবং এদেরকে কেউ একটা ছেলে যদি উদ্যোক্তা হইতে চায়, তাহলে তার পরিবারের সবাই তাকে বাধা দেয় যে বিজনেস করতে যেও না, তার চেয়ে চাকরি করো। তো যারা হয় এর ভিতর দিয়ে যারা বিরোধিতা করে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে উদ্যোক্তা হয়, সেখান থেকেও আবার ড্রপ আউট অনেক। এটা ইউনিভার্সিটির ড্রপ আউট থেকেও উদ্যোক্তাদের ড্রপ আউট অনেক বেশি। তো খুব কম সাকসেসফুল হয়। যারা সাকসেসফুল হয় তারা এই পেশায় টিকে যায়, এবং তারা আসলে সরাসরি দেশের অর্থনীতিতে কন্ট্রিবিউট করে। এই জন্য রাষ্ট্রীয়ভাবে সকল দেশেই কিছু প্রণোদনা থাকে। প্রথমত উৎসাহ দেওয়ার ব্যাপার আছে, তাদেরকে ট্রেনিং দিতে হয়, তাদেরকে ক্যাপিটাল যোগান দিতে হয়, তাদেরকে টেকনোলজি যোগান দিতে হয়, তাদেরকে প্রোডাক্ট তৈরি করার জন্য র মেটেরিয়ালসের সহযোগিতা করতে হয়, সাপ্লাই করতে হয়। পৃথিবীর বিভিন্ন দেশে আছে যে
সরকারি উদ্যোগে ইম্পোর্ট করে এনে র মেটেরিয়াল স্টকে রেখে সেটা ডিস্ট্রিবিউট করা হয় ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলোতে। তারপরে আবার আরেকটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে যে মার্কেটিং। কারণ ছোট একটা ইন্ডাস্ট্রি অল্প কয়েকটা জিনিস তৈরি করে সেটা সে মার্কেটে বিক্রি করা তার পক্ষে ডিফিকাল্ট হয়। তো সেই জন্য সরকারি উদ্যোগে এগুলো বিক্রির ব্যবস্থা করতে হয়। যেমন সরকার নিজে একজন বড় বায়ার, 45 থেকে 47 বিলিয়ন ডলারের কেনাকাটা করে সরকার প্রতি বছর। তো এইটার একটা অংশ সরকারের পলিসিতে থাকতে হয় যে এসএমইগুলো যেন, ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলো বা নতুন ইন্ডাস্ট্রিগুলো যাতে সরকারের কাছে বিক্রি করতে পারে। আমাদের দেশে সে ধরনের কোনো পলিসি নেই। যেমন ধরেন ওই যে বিসিক একটা অর্গানাইজেশন আছে, এদের একটা পলিসি ছিল, ম্যান্ডেট ছিল যে এরা নতুন উদ্যোক্তাদেরকে প্রমোট করবে, নতুন উদ্যোক্তাদেরকে তারা দোকান করবে। কারিকা নামের একটা দোকান আছে ওদের, ছোট ছোট এন্টারপ্রেনাররা যে জিনিসগুলো তৈরি করবে, কারিকা এই প্রোডাক্টগুলো বিক্রি করবে। তো সেটা কিন্তু বাস্তবে তারা সাকসেসফুল না। শুধু ব্র্যাকের যে দোকানটা আছে বড়, তারা কিন্তু সাকসেসফুল। ব্র্যাকের যে কারিকা, এটা কি সরকারি পক্ষ থেকে নাকি বেসরকারি? বিসিকের উদ্যোগ। আচ্ছা, বিসিকের। আর আমরা যে দোকানে যে কেনাকাটা করি, কিনাম আপনারা কিনা যে ব্র্যাকের, তারা এক ধরনের উদ্যোগ তাদের সহযোগিতা করে। ব্র্যাকের যারা লোন নেয় মাইক্রো ক্রেডিটের, ওই উদ্যোক্তা থেকে ওরা ট্রেনিং দেয় ড্রেস তৈরি করার জন্য। তারপরে ওদেরকে কাপড় দেয়, কাপড় দেওয়ার পরে ওরা তৈরি করলে ওই কাপড়টা একটা নির্দিষ্ট দামে ওদের কাছ থেকে কিনে নেয়, কিনে নিয়ে তাদের দোকান থেকে এটা বিক্রি করে। তো এই যে এটাই হলো আসল উদ্যোক্তা তৈরি করার একটা সবচেয়ে বড় উদ্যোগ। কারণ ওতে দেখা যায় যে ও র মেটেরিয়ালস সোর্স অফ সিকিউরড, তার বিক্রিটাও গ্যারান্টেড, এবং কত টাকায় বিক্রি করবে সে সেটা জানে। সুতরাং কোয়ালিটির জিনিস, ভালো জিনিস ওরা তৈরি করে এবং ওরা বিক্রি করে, তাতে তারা সিকিউর। এইভাবেই নতুন উদ্যোক্তা থেকে তৈরি করতে হয়। ক্ষুদ্র এসএমই বিভিন্ন সেক্টরে, মাইক্রো ক্রেডিট, মিনি ক্রেডিট, স্মল ক্রেডিট, এরপরে দেখা যায় একটা ফর্মাল ইন্ডাস্ট্রিতে তারা যায়। এবং আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে বড় ইন্ডাস্ট্রিগুলি, প্রায় এতক্ষণ সরকারের কথা বললাম, প্রাইভেট সেক্টরের একটা ইয়ে আছে যে প্রাইভেট সেক্টরের বড় ইন্ডাস্ট্রিগুলি তাদের কিছু কিছু প্রোডাক্ট ছোট ছোট এসএমইকে দিয়ে, নতুন উদ্যোক্তা দিয়ে তৈরি করাবে, করে সেটা নিয়ে যাবে, নিয়ে সেই জিনিসটাকে দিয়ে তারা তাদের ফিনিশ প্রোডাক্ট করবে। অর্থাৎ ইন্টারমিডিয়েট প্রোডাক্ট কিনবে অথবা কম্পোনেন্টস কিনবে, কিনে ওরা অ্যাসেম্বল করবে। যেমন সব উন্নত দেশেই একটা ইন্ডাস্ট্রি কিন্তু সব জিনিস তৈরি করে না। উল্টা কিন্তু বাংলাদেশে বড় ইন্ডাস্ট্রিগুলো ছোট ছোট অনেকগুলো ইন্ডাস্ট্রি নিজেরা করে। একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি করলে ওরা 8-10টা অ্যাক্সেসরিজের ইন্ডাস্ট্রি করে, কিন্তু এটা হওয়ার কথা ছিল না। এটা হচ্ছে এই জন্য যে ছোট ইন্ডাস্ট্রিকে তো বন্ড লাইসেন্স দেওয়া হয় না, সে র মেটেরিয়ালস ইম্পোর্ট করতে পারে না। কিন্তু বড় ইন্ডাস্ট্রি হলে তাকে সরকার এনবিআর বন্ড লাইসেন্স দেয়, অথবা তারা এটা নিতে পারে, জোগাড় করে নিতে পারে। ছোট ইন্ডাস্ট্রিগুলোর পক্ষে সম্ভব না, তাদের সেই ক্যাপাসিটি নাই। তো এখন ওই কাজগুলো যদি নতুন এন্টারপ্রেনারদেরকে দিত বা এসএমইকে দিত, তাহলে প্রমোশনটা হতো, তারা কাজগুলো করতে পারতো। দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের একেবারে আতুরঘর যেটা বলে, সেটাই হচ্ছে এই সাব কন্ট্রাক্টিং এবং এসএমই। এই জায়গায় ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে প্রমোশন করতে হয়, নতুন উদ্যোক্তাকে ইনভাইট করতে হয়, করে তাদেরকে সহযোগিতা করতে হয় সব ক্ষেত্রে। একটা ছোট বাচ্চার মতো, তোমার কি দরকার, ওয়ার্কিং ক্যাপিটাল দরকার, তোমার কি দরকার, র মেটেরিয়ালস, তোমার কি দরকার, মার্কেট, সবই আমরা দেব। এইভাবে করে একটা এন্টারপ্রেনারগুলোকে যখন আস্তে আস্তে করার পরে একটা সক্ষমতা হয়, ওদের সক্ষমতা হওয়ার পরে ওরা ইন্ডিপেন্ডেন্টলি নিজে একটা বড় ইন্ডাস্ট্রি হতে পারে। এই পদ্ধতিটা আমরা ফলো করি না। আমাদের সরকারের পলিসি তো নাই, বেসরকারি পলিসি তো না, অথবা সরকারের যে ট্যাক্সেশন পলিসি আছে, এতে ছোট ইন্ডাস্ট্রি ডিসকারেজড হয়, বড় ইন্ডাস্ট্রিগুলো বড় হচ্ছে, ছোট ইন্ডাস্ট্রিগুলো ছোট হচ্ছে। এখন বড় ইন্ডাস্ট্রি অটোমেটিক মেশিন কিনে অটোমেশনে চলে যায়, কারণ ওদের সে ক্যাপাসিটি আছে, সেখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন তেমন হয় না। কিন্তু ছোট ইন্ডাস্ট্রি হলে ম্যানুয়াল অর সেমি অটোমেটিক ইন্ডাস্ট্রি হতো, তাহলে সেখানে চাকরির সুযোগ বেশি হতো। আপনার এই আনএমপ্লয়মেন্টের সাথে উদ্যোক্তা সৃষ্টি করা, অর্থনৈতিক উন্নয়ন, সবগুলো একই ইয়েতে বাধা, একই সূত্রে বাধা।
আমরা এই জায়গায় সমন্বয়ও করছি না, আমরা এই জায়গায় কোনো পরিকল্পনা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আমরা আমাদের আলোচনায় ফিরবো। ডক্টর মাজিদুল হক, আপনার কাছে আসতে চাই, একই প্রশ্ন আমি আপনার কাছে রাখতে চাই। যেমনটি বলছিলাম, আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন যে মানুষের জন্ম হয়েছে চাকরি করার জন্য না, উদ্যোক্তা হওয়ার জন্য। বেশ ভালো একটি কথা, কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে এই কথাটির সাথে কতটা মিল রয়েছে। আর সেই সাথে আরেকটি বিষয় একটু জানতে চাইবো, এবার বাজেটে কিন্তু 100 কোটি টাকা একটি ফান্ড রাখা হয়েছে স্টার্ট আপ বিজনেস যারা করতে চায় কিংবা নতুন উদ্যোক্তাদের জন্য। এই বিষয়টি যদি সঠিক একটু বিশ্লেষণ, যে দিক নির্দেশনটা কিভাবে দেওয়া হয়েছে? জি, দেখেন যে উদ্যোক্তা তৈরি হওয়ার যে পরিবেশ, এটা বাংলাদেশে ছিল না বললেই চলে। এবং কেন ছিল না? কারণ এটা পারিবারিকভাবেই এটা আসতে হয়। কারণ আমার পরিবারও কিন্তু বলেছিল যে বিসিএস অফিসার হওয়ার জন্য, স্যার যে কথাগুলো আগে বলল। তাহলে আমার উদ্যোক্তা হওয়ার যে একটা মানে সূত্র বা পারিবারিক থেকে যে একটা আমার যে একটা উদ্ভাবনী শক্তি যে জাগবে, সেটা কিন্তু বাংলাদেশে কখনো ছিল না। এবং বাংলাদেশে যারা উদ্যোক্তা হয়েছে তারা নিজেদের চেষ্টায় কিন্তু উদ্যোক্তা হয়েছে। কিন্তু 80-85 সালের পরে যখন দেখা গেল যে প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট চলে আসলো এবং সরকারও দেখলো যে প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট করা ছাড়া, প্রাইভেট সেক্টর এক্সপানশন করা ছাড়া অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাবে না। তার কারণ হচ্ছে যে আপনার যে কর্মসংস্থানগুলো হচ্ছে সেটা প্রাইভেট সেক্টর ডিপেন্ডেন্ট, যে জিডিপি গ্রোথ হচ্ছে সেটাও প্রাইভেট সেক্টর ডিপেন্ডেন্ট, আপনার যে এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্ট ইনকাম, সেটাও প্রাইভেট সেক্টর ডিপেন্ডেন্ট, তাই না? তাহলে যে আজকে যে শিল্প খাতের যে অবদান জিডিপিতে 35% কাছাকাছি, সেটাও প্রাইভেট সেক্টর অবদান। তাহলে প্রাইভেট সেক্টরকে কিন্তু আপনি ইগনোর করে কোনো কাজ করতে পারছেন না। তাহলে এটা কারা করলো? উদ্যোক্তারাই করলো। এবং বর্তমান অন্তর্বর্তী সরকার উদ্যোক্তাদের কিছু ফ্যাসিলিটিস দেওয়ার চেষ্টা করেছে, বাজেটেও দিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকেও হয়তো নির্দেশনা দিয়েছে। এবং উনি চাচ্ছে যে একটা অর্থনীতিতে যদি আপনার উদ্যোক্তা বেশি থাকে, তাহলে সেই অর্থনীতিতে কি হবে? সেই অর্থনীতিতে আপনার কর্মসংস্থান সৃষ্টি হবে, উৎপাদন বাড়বে, রপ্তানি আয় বাড়বে, বেকারত্ব থাকবে না এবং দারিদ্র দূরীকরণ এটার সাথে সম্পর্কিত। তাহলে উদ্যোক্তা সৃষ্টির জন্য সরকার ফান্ড ক্রিয়েট করেছে, স্টার্ট আপ ফান্ড ক্রিয়েট করেছে। কিন্তু দুঃখজনক যে বাংলাদেশে যখনই কোনো ফান্ড ক্রিয়েশন হয়, তখন এই ফান্ডার ইউটিলাইজেশন কারা উপকারভোগী, সেই উপকারভোগীদেরকে এই ফান্ডটা দেওয়া হচ্ছে কিনা, মানে যারা এটা ডিজার্ভ করে, এই ফান্ডটা পেতে যারা ডিজার্ভ করে, প্রকৃত উদ্যোক্তা এই ফান্ড পাচ্ছে কিনা, সেটার একটা তদারকির একটা অভাব সবসময় থেকে যায়। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে ফান্ড, বাংলাদেশে যে ফান্ড ক্রিয়েশন করা হয় বিভিন্ন খাতে, ফান্ড কিন্তু তছরূপ হয়ে যায়, বিভিন্নভাবে তছরূপ হয়ে যায়। আনডকুমেন্টেড, আপনার প্রপোজালের সাথে আপনার ডকুমেন্টেশন ঠিক থাকে না, ডকুমেন্টেশন গ্যাপ দিয়ে আপনার যখন ঋণ নেবে তারা, তাহলে ওই ঋণটাকে তারা প্রপার ওয়েতে যে জায়গায় যে উদ্দেশ্য ঋণ গ্রহণ করছে, সেই উদ্দেশ্য তারা ওই ঋণটা ব্যবহার না করে অন্য উদ্দেশ্যে তারা ব্যবহার করে। এবং এটা বাংলাদেশে অহরহ হয়েছে। তাহলে উদ্যোক্তা এবং যে এই যে স্টার্ট আপ ফান্ড তৈরি করলো, এটার জন্য যে শুধু সেন্ট্রাল ব্যাংক যারা তদারকি করছে তাদের ট্রেনিং এর দরকার, কমার্শিয়াল ব্যাংক যারা এটা বড়োয়ার সিলেকশন করবে তাদেরও একটা ট্রেনিং এর দরকার, এবং যারা বড়োয়ার তাদেরও কিন্তু একটা ট্রেনিং এর আওতায় আনা উচিত। এবং এটার জন্য কিন্তু আলাদা একটা কস্টিং জড়িত এবং খরচ করা, ব্যয় করা উচিত। তাহলে বাংলাদেশের যে উদ্যোক্তা শ্রেণী যেটা তৈরি হয়েছে, সেটা আমি বলবো খুব নিজের ইচ্ছাই তৈরি হয়েছে। কারণ আপনি যখনই যে বিজনেস করতে গেছেন, সেটা আমলাতান্ত্রিক জটিলতা ভিতরে পড়ে গেছেন। কারণ এখনো একটা গার্মেন্টস দিতে গেলে আপনার 70 ধরনের মনে হয় পেপারস লাগে, 60 ধরনের উপরে মানে অনুমোদন পত্র লাগে। তাহলে আপনি বাংলাদেশের যে আপনার বিজনেস এনভায়রনমেন্ট, সেই বিজনেস এনভায়রনমেন্ট গ্লোবাল স্ট্যান্ডার্ড এখনো হয় নাই। আমরা বারবার ভিয়েতনামের সাথে কম্পেয়ার করি, বারবার চীনের সাথে কম্পেয়ার করি, কিন্তু ভিয়েতনামের পরিবেশ কোথায় আর আমাদের পরিবেশ কোথায়? মাজিদুল হক, আপনি বলছিলেন এনভায়রনমেন্ট এখন হয়নি। একটু আগে আমাদের হচ্ছে জনাব সিদ্দিকী স্যার উনি যেটি বলেছিলেন যে ট্যাক্সের বিষয়টা উনি বলেছিলেন, ট্যাক্স পলিসি যে বড় ব্যবসায়ীকে বড় করছে, ছোট ব্যবসায়ীকে আরো ছোট করছে। এই বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করি। সেই সাথে নতুন উদ্যোক্তারা সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করে, সেটা হচ্ছে কাগজপত্র না, ডকুমেন্টারি করতে গেলে, যে কোনো ডকুমেন্টস করতে গেলে তাদের অনেক বেগ পেতে হয়। এই বিষয়গুলো আমাদের এখন বর্তমান সময়ে বাংলাদেশের জন্য কতটা সহজলভ্য হয়েছে? জি দেখেন, আপনি খুব ভালো একটা কথা বলেছেন যে বড় উদ্যোক্তা যারা, বড় আপনার লার্জ কংগ্লোমারেট যারা বড় বড় ব্যবসায়ী, ব্র্যান্ডেড ব্যবসায়ী, তাদের জন্য এই ফান্ডগুলো রেডি থাকে। বাংলাদেশে সবসময় রেডি ছিল। করোনা ভাইরাসের সময় কি হয়েছিল? করোনা ভাইরাসের সময় সরকার যখন তাদেরকে আপনার ইনসেন্টিভ দিল,
এটা তো বড় ব্যবসায়ীরাই আপনার মানে মানে 72 ঘন্টার ভিতরে তারা নিয়ে গেল, কিন্তু ছোট ব্যবসায়ীরা তো ডেট ছিল ওই সময়। ছোট ব্যবসায়ীদেরকে আমি নরসিংদীতে আমি এটা নিয়ে আমি একটা ভিজিট করে আমি এটা কিন্তু ফিনান্সিয়াল এক্সপ্রেসে একটা প্রতিবেদন লিখেছিলাম, একটা আর্টিকেল লিখেছিলাম রিসার্চ বেস, যে করোনা ভাইরাসের সময় যে এসএমই সেক্টরের অবস্থাটা কি। আসলেই ওই সময় যেটা ছিল এসএমই সেক্টরের অবস্থাটা নাজুক ছিল, তাদের দিকে কিন্তু কেউ যায় নাই। কি ঠিক 72 ঘন্টার ভিতরে কিন্তু বড় ব্যবসায়ীরা সরকারের যে ফান্ড গঠন করেছিল সেই ইনসেন্টিভ কিন্তু তারা নিয়ে গেছে। তাহলে বাংলাদেশের যেটা যেটা দেখা গেছে মানে সমস্ত পলিসি সাপোর্ট মানে গোস টু লার্জ কংগ্লোমারেটস অলওয়েজ। কিন্তু স্মল স্কেলে যারা রয়েছে আজকে দারিদ্র্যের হার কেন বাড়ছে, আজকে কর্মসংস্থান নেই কেন? কারণ আমার যে স্মল স্কেলের যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, এসএমই সেক্টর যেগুলো রয়েছে, ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, যে প্রতিষ্ঠানগুলো যে মহিলারা আজকে টুপি বানাচ্ছে, মধ্যপ্রাচ্যে সেটা রপ্তানি হচ্ছে, যে মহিলারা আজকে শাড়ি বুনতেছে, তাদের কাছে কি ব্যাংক যাচ্ছে কিনা, তাদের কাছে কি রাষ্ট্র যাচ্ছে কিনা, রাষ্ট্রের প্রতিনিধি যাচ্ছে কিনা, সেটা আমাদেরকে খোঁজ নিতে হবে। কারণ হচ্ছে দেখেন, একটা কথা আমি আপনাকে উদাহরণ বলি, এইটার সাথে এটা রিলেশন রয়েছে। আমরা দারিদ্র দূরীকরণের বিষয়ে এবং কর্মসংস্থান সৃষ্টি করার বিষয়ে আমরা মালয়েশিয়াকে এখন মডেল হিসেবে নিতে পারি। কিভাবে মডেল হিসেবে নিতে পারি? কারণ মালয়েশিয়া ঠিক তার স্বাধীনতার 10 বছর পরে কিন্তু তার দারিদ্রের হার মানে অর্ধেক ছিল। এখন মালয়েশিয়ার দারিদ্রের হার 100 জনে 6 জন দারিদ্রের হার। কেন মালয়েশিয়া আজকে সফল হয়েছে? তার কারণ হচ্ছে যে মালয়েশিয়ার অর্থনীতি হয়েছে আপনার বহুমুখীকরণ অর্থনীতি হয়েছে। বাংলাদেশের অর্থনীতি কিন্তু বহুমুখীকরণ এখনো হয় নাই। ওই যে আপনি বললেন এসএমই সেক্টর, ক্ষুদ্র যারা ব্যবসায়ী রয়েছে, উদ্যোক্তা রয়েছে, তাদেরকে ইগনোর করা হচ্ছে, তাদের কাছে রাষ্ট্র যাচ্ছে না, তাদের কাছে রাষ্ট্রের প্রতিনিধি যাচ্ছে না, সাপোর্ট যাচ্ছে না, তাই না? তাহলে যাচ্ছে বড়দের কাছে। কিন্তু মালয়েশিয়াতে কিন্তু সেটা হয় নাই। মালয়েশিয়া হয়েছে যে মানে ন্যায্যতা সমতার ভিত্তিতেই সেটা ওয়েল ডিস্ট্রিবিউশন করা হয়েছে সেখানে। আজকে তাদের অর্থনীতি আপনার বহুমুখী অর্থনীতি হয়েছে, এই জন্য কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে, দারিদ্র আপনার 100 জনে এখন 6 জন। সুতরাং বাংলাদেশে আপনাকে ব্রিটিশ হাই কমিশন বারবার বলছে, সারাকুক বারবার বলছে যে বাংলাদেশের অর্থনীতি টেকসই করার জন্য বাংলাদেশের অর্থনীতিকে বহুমুখীকরণ অর্থনীতি করতে হবে, বাংলাদেশের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করতে হবে, বাংলাদেশের এক্সপোর্টের যে বাজার রয়েছে সেটা সম্প্রসারণ করতে হবে। আজকে দেখেন, আজকে আমি কর্মসংস্থানের কথা বলছি, আজকে এই জন্য আমাদেরকে ডাকলেন কথা বলার জন্য। আজকে নেপাল জাপানে 50,000 শ্রমিক পাঠিয়েছে, সেখানে বাংলাদেশ পাঠিয়েছে 3,500। কেন হলো এরকম? একসময় তো নেপাল এবং বাংলাদেশ পাশাপাশি শ্রমিক পাঠাতো, পাশাপাশি সংখ্যা। আজকে নেপালের যে আজকে জাপানে যে 15 বছরে 1 কোটি শ্রমিক লাগবে, বাংলাদেশ কি পদক্ষেপ নিচ্ছে এখন এই মুহূর্তে? বাংলাদেশ কি পদক্ষেপ নিচ্ছি? তার জাপানিজ ভাষা সেন্টারকে আমি 64টা ডিস্ট্রিক্টে ভাষা সেন্টার কি আমার খোলা দরকার ছিল, এবং এই বাজেট থেকে এটা হওয়া দরকার ছিল। তাহলে আমাদেরকে বসে থাকার কিন্তু সময় নেই। আমরা মালয়েশিয়াকে আমরা অ্যাডপ্ট করতে পারি, এবং অর্থনীতিকে বহুমুখীকরণের জন্য ক্ষুদ্র যে ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে ইগনোর করার কোনো সুযোগ নেই। এবং আপনাকে আরেকটা কথা যদি বলি, সেটা হচ্ছে দেখেন যে কর্মসংস্থান কিভাবে বাড়বে। কারণ স্বাধীনতার পরে বাংলাদেশে পাট এবং বস্ত্রকল ছিল 150টা, বর্তমানে কয়টা জানেন? মাত্র 150টা ছিল স্বাধীনতার পরে, এখন হয়েছে 50টা। এই পাট এবং বস্ত্রকল যদি প্রাইভেট খাতে যদি ছেড়ে দেয় এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যম দিয়ে যদি আপনার বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে খুলে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনার কর্মসংস্থান বৃদ্ধি পাবে, রপ্তানি বৃদ্ধি পাবে, দারিদ্র্যও কমে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমএস সিদ্দিকী, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, আমরা একটু আগে শুনছিলাম যে জাপানের ম্যান পাওয়ার পাঠানোর বিষয়টিতে আমরা দেখছি যে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই বিষয়টাতে দক্ষ এবং অদক্ষতার একটি প্রশ্ন আসে। অদক্ষ শ্রমিক যখন দেশের বাইরে যান তখন বেশিরভাগ দেখা যাচ্ছে কেউ টিকে যান, বেশিরভাগ আবার ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়, আবার নতুন করে বেকারত্বের সৃষ্টি হয়। এই জায়গাটায় আমরা এতটা পিছিয়ে কেন, এবং আমাদের আসলে কি করা উচিত এই দক্ষ শ্রমিকের ক্ষেত্রে? প্রথমত আমাদের দেশে দক্ষ শ্রমিক তৈরির কোনো ভোকেশনাল ট্রেনিং, ইফেক্টিভ ট্রেনিং ইনস্টিটিউট নাই। সরকারের যে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটগুলো আছে সেগুলোতে কোনো স্টুডেন্ট যায় না, আর ওদের যে ক্যারিকুলাম আছে, ওদের যে আছে সেটা আপডেটেড না। আজকের দুনিয়াতে যে টেকনোলজি, সেই টেকনোলজি ওরা 10-20 বছর আগে যে ক্যারিকুলাম তৈরি করেছে সেটা, এবং শিক্ষকরাও আপডেটেড না। ওরা হয়তো 10 বছর আগে ডিপ্লোমা পাস করেছে বা ইঞ্জিনিয়ারিং পাস করে এসে এখানে টিচিং করে, কিন্তু তারা যেটা শিখে এসছে ওইটাই শেখায়। একটা বই মুখস্থ করে এসে মুখস্থ ওই বইটা পড়ায়, কিন্তু এইটা হচ্ছে একেবারে টোটালি রং। ভোকেশনাল ইনস্টিটিউটের এই ধারণাটাই খুবই ভুল। কারণ ভোকেশনাল ইনস্টিটিউট হবে আজকে যে টেকনোলজিটা আসবে, মনে করেন একজন ইলেকট্রিশিয়ানকে আমরা যদি ট্রেনিং দিতে চাই,
এখন কি কি পদ্ধতিতে ইলেকট্রিক কেবল লাগানো হয়, সুইচ লাগানো হয়, লেটেস্ট কি সুইচ বাংলাদেশে পাওয়া যায়, এটার মোট কথা আমরা আপডেটেড না। আপডেটেড করার জন্য যে টোটাল কারিকুলামটা তৈরি করা দরকার, যে করা দরকার সেটা নাই। তারপরে আরো মারাত্মক হচ্ছে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে 60% সিট ভ্যাকেন্ট, তার মানে ওইখানে কেউ ট্রেনিং নিতে যায় না। তার সাথে সাথে বলবো বাংলাদেশে কিছু প্রাইভেট সেক্টরে কিছু ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট আছে, খুবই কম, নেগলিজিবল প্রয়োজনের তুলনায়, এগুলো বিদেশি এনজিওরা চালায়। সেই ভোকেশনাল ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য হাজার হাজার ছেলে লাইন ধরে থাকে। বাংলাদেশে কোরিয়ার একটা ট্রেনিং ইনস্টিটিউট আছে ইয়েতে কল্যাণপুরে। তারপরে জাপান একটা ইদানিং একটা এই যে জাপানের লোক পাঠানোর ব্যাপারে বললেন যে তারা কোরিয়ান ইনস্টিটিউট, এটা কি হচ্ছে প্রাইভেট ভাবে তৈরি করা নাকি কোরিয়ার পক্ষ থেকে? কোরিয়ান টেকনোলজি এবং কোরিয়ার ফান্ডে এটা এখানে হয়েছে। এটা আমাদেরকে একটা সহযোগিতা। কিছুদিন আগে ওইখানে জার্মান ট্রেনিং সেন্টার ছিল, তখন জার্মানরা এই ট্রেনিংটা দিত। এরপরে যেমন ইদানিং দেখতে পাচ্ছি যে সাভারে, গাজীপুরে জাপানিরা একটা ইনস্টিটিউট খুলেছে, সেখানে ওরা ভাষা শেখাচ্ছে, জাপানি ভাষা শেখাচ্ছে, যেসব শ্রমিকরা যাবে ওদেরকে শেখাচ্ছে, তাদেরকে কালচার শেখাচ্ছে। তারও আগে আশুলিয়াতে আমি দেখেছি সিঙ্গাপুরে একটা ওয়েল্ডিং ট্রেনিং ইনস্টিটিউট করেছিল। কারণ তখন এইটা আমি 25-30 বছর আগের কথা বলছি, তখন করেছিল এই জন্য যে তখন দক্ষ শ্রমিকের সবসময় অভাব ছিল ইয়েতে সিঙ্গাপুরে, এখনো অভাব, তখনও ছিল। তখন ওরা বাংলাদেশ থেকে ওয়েল্ডার, লোহা জোড়া লাগানোর ওয়েল্ডিং শেখানোর জন্য এখানে একটা ইনস্টিটিউট করেছে। যারা এখান থেকে সার্টিফিকেট পেয়েছে তাদেরকে ওরা সিঙ্গাপুরে নিয়ে চাকরি দিয়েছে এবং ওরা বছর বছর সেখানে চাকরি করেছে। এবং একটি ছেলে ওদের ইনস্টিটিউট থেকে যদি একটা সার্টিফিকেট পায় এবং মিনিমাম 5 বছর যদি সিঙ্গাপুরে চাকরি করতে পারে, এই ছেলেগুলোর ইউরোপ আমেরিকাতেই চাকরি হয়ে যাওয়ার কথা, এবং তো হয়েছেও তাই। তার মানে সম্ভাবনা, এই ধরনের একটা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের কত সম্ভাবনা আপডেটেড ট্রেনিং দেওয়ার জন্য। যেমন আমাদের দেশে গার্মেন্টস বিজিএমই একটা ইউনিভার্সিটি করেছে না, তাদের করার কথা টেকনিক্যাল ইনস্টিটিউট, তারা করে ফেলেছে ইউনিভার্সিটি। আচ্ছা, তারপরে সেখান থেকে পাশ করলে কি সবার গার্মেন্টসে চাকরি হয়? তো কেন ইউনিভার্সিটি করেছে তারা? কি পড়ায় সেখানে? আমি একটা এক্সাম্পল দিলাম, তাদের বিরুদ্ধে বলতে চাচ্ছি না। এইরকম সবগুলো সরকারি বেসরকারি যে উদ্যোগ আছে, এগুলো যেটা আমাদের মার্কেটের চাহিদা সেটাকে টার্গেট করে নেয়। আমরা আমাদের মনের মতো করে একটা ইউনিভার্সিটি বা একটা ট্রেনিং ইনস্টিটিউট করে ফেললাম। জনাব সিদ্দিকী, এই যে নেপালের কথাটাই আমরা যে একটু আগে মাজিদুল হক বলছিলেন, আর নেপালকে আমাদের চেয়ে বেশি উন্নত, বেশি দক্ষ, নেপাল কেন এতগুলো ম্যান পাওয়ার পাঠাতে পেরেছে? ওই যে ওদের এটা শুধু ভোকেশনাল ট্রেনিং এর ব্যাপার না, পাঠানোর যে ম্যানেজমেন্ট, সারা দুনিয়াতে সবচেয়ে বেশি টাকা দেয় গরিবরা আমাদের দেশ থেকে। একটা আনস্কিল্ড একটা গ্রামের কৃষকের ছেলে, দিন মজুর, সে তার ছোট্ট একটা জায়গা আছে, সেটা বিক্রি করে 10-15-20 লাখ টাকা খরচ করে মিডল ইস্টে যায়। আরো দুঃখজনক ব্যাপার হচ্ছে তারা যে সবচেয়ে কম বেতনে চাকরি করে, নেপালের ওরা কত টাকা দেয়? হার্ডলি 1 থেকে 1.5 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা দিয়ে চলে যায়। হ্যাঁ, আমরা সেখানে 10 লক্ষ টাকা দিতে হয়। তারপরে আবার আমাদের বেতন কম, নেপালিদের বেতন বেশি। এটা আমাদের টোটাল ম্যানেজমেন্টটাই করাপ্ট এবং ইনএফিশিয়েন্ট, যেটা একেবারেই বাস্তব বর্জিত। এবং এটাকে অ্যাড্রেস করার জন্য যখন দেখা যায় যে কিছুদিন আগে মালয়েশিয়াতে শ্রমিক পাঠানো নিয়ে যখন দুর্নীতি হলো, এটা নিয়ে যথেষ্ট হইচই হলো, কিন্তু কাউকে কি শাস্তি দেওয়া হয়েছে? হয়নি। আমরা কাউকে শাস্তি দেইনি। কেন দেইনি? এটা বেশি ঘাটাঘাটি করলে ভিতর থেকে অনেক দুর্গন্ধ বেরিয়ে আসবে, আর সেটা এখানে আলোচনারও বিষয় না। আমরা সবকিছুতে ইনএফিশিয়েন্ট, সবকিছুতে করাপশন, সবকিছুতে আমাদের কোনো দিক নির্দেশনা নাই। নেপালের কত, আমাদের 10 ভাগের 1 ভাগ জনসংখ্যা। ওরা যদি 1 লক্ষ লোক পাঠায়, আমরা তো 10 লক্ষ লোক পাঠানো উচিত। তা আমরা সেখানে ওরা 1 লক্ষ পাঠালে আমরা কেন 5000 পাঠাই? তার মানে কত কত ইনএফিশিয়েন্ট আমরা নেপাল থেকে। দুঃখজনক। এটাই তো আমাদের। জনাব সিদ্দিকী, আপনাকে ধন্যবাদ। মাজিদুল হক, আপনার কাছে আসতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে গ্রাম অঞ্চলের যেসব তরুণরা রয়েছে, কৃষি পর্যায়ে নিজেদেরকে তৈরি করতে একেবারেই নারাজ। এটা সামাজিক কিছু প্রতিবন্ধকতা, সেক্ষেত্রে পারিবারিক তো রয়েছে। এই বিষয়টিতে আমরা কিভাবে কাজ করতে পারি বা সরকারি পক্ষ থেকে? জি, দেখেন যে একটা অর্থনীতি যখন সামনের দিকে এগিয়ে যেতে চাই, তখন রাষ্ট্র কৃষি সেক্টরকে প্রথম গুরুত্ব দেয়।
এরপরে রাষ্ট্র গুরুত্ব দেয় শিল্প খাতকে, এরপরে রাষ্ট্র গুরুত্ব দেয় সেবা খাত বা আইটি খাতকে। আমাদের ক্ষেত্রে কি এই প্র্যাকটিসটা রয়েছে এবং বাংলাদেশের আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা যদি আমি একটু অ্যালাইন করে বলি, সেটা হচ্ছে রাশিয়া পঞ্চবার্ষিকী পরিকল্পনা করছিল 1928-29 সালের দিকে। স্টালিন নামে একজন ভদ্রলোক এটা করছিল। রাশিয়া কেন করছিল জানেন? যে সে কৃষি খাতকে কৃষি খাত থেকে সে বের হয়ে সে শিল্প খাতের ডেভেলপমেন্ট করার জন্য, রেগুলেশন আনার জন্য। এটার জন্য কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা হয়েছিল রাশিয়াতে প্রথমে। এটা বাংলাদেশের কৃষি খাতের সাথে সম্পৃক্ত যে লোকজনগুলো ছিল, আজকে কৃষি খাতের যে কন্ট্রিবিউশন জিডিপিতে, সেটা তো বছরের পর বছর কি কমতেছে না? কমতেছে তো। আচ্ছা, কিন্তু এটা তো আসলে বাংলাদেশের যে মাটি, বাংলাদেশের মাটির যে উর্বরতা, বাংলাদেশের যে বায়োডাইভার্সিটি, যে জীববৈচিত্র্য যেটা রয়েছে, বাংলাদেশের যে পরিবেশ যেটা রয়েছে, কৃষি বান্ধব যে পরিবেশ রয়েছে, বাংলাদেশের যে 6টা ঋতু রয়েছে, সেই 6টা ঋতুকে কিন্তু আমরা কৃষিকাজে খুব ভালোভাবে ইউজ করতে পারিনি। 6টা ঋতুকে কেন? কারণ হচ্ছে যে আজকে যে 15 থেকে 29 বছরের যে যুবকরা যে বেকারের সংখ্যা অনেক বেশি, কিন্তু এই 15 থেকে 29 বছরের বয়স, তাদেরকে আমি আজকে কৃষিখাত যে শুধু আমাকে জমি চাষ করতে হবে সেটা তো না, আমাকে সেখানে পোল্ট্রি ইন্ডাস্ট্রি রয়েছে, আমাকে সেখানে গরু, আপনার গবাদি পশু রয়েছে, আমার সে মাছ চাষ রয়েছে। তাহলে কৃষিখাতে কিন্তু আমার অনেকগুলো সেক্টর রয়েছে, সাবসেক্টর রয়েছে। এই কৃষিখাতকে আপনার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কর্মসংস্থান বৃদ্ধি করার জন্য, উদ্যোক্তা সৃষ্টি করার জন্য কিন্তু আপনার কেন্দ্রীয় ব্যাংক থেকে কিন্তু অনেকগুলো সাপোর্টও ছিল এবং অনেকগুলো পলিসি প্রণয়ন করা হয়েছিল। সেই পলিসিগুলো এখন মুখ থুবড়ে পড়ছে কিনা আমি জানি না, সেটা 2012-13 সালের দিকে। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে বিতর্ক রয়েছে যে সরকারি এই পলিসিগুলো প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছায় না। এবং সেটা দেখেন যে একটা কমার্শিয়াল ব্যাংকে যখন লাইসেন্স দেওয়া হয় তখন কিন্তু সে প্রতিশ্রুতি দেয় যে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের অর্থনীতির স্বার্থে আমি কাজ করব, সব ধরনের সাপোর্ট আমি দিব। বাট কয়টা কমার্শিয়াল ব্যাংক বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক যে সাপোর্টটা দেয়, সেই কমার্শিয়াল ব্যাংক সেটা দিচ্ছে না। কিন্তু সে যখন লাইসেন্স নিতে যায় তখন সে প্রতিশ্রুতি দেয় কমার্শিয়াল ব্যাংক। কথাটা বুঝেন? কমার্শিয়াল ব্যাংকগুলো যখন আপনার ছিল না, গ্রাম অঞ্চলে ছিল না, তখন কিন্তু বাংলাদেশ ব্যাংকটা রেশিও করে দিয়েছিল যে গ্রামে 5টা করতে হবে, শহরে 5টা করতে হবে, 50-50 রেশিও থাকতে হবে। এইভাবে কিন্তু একটা স্ট্র্যাটেজি মেনটেন করে কমার্শিয়াল ব্যাংকের ব্রাঞ্চগুলোকে গ্রাম অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে, পল্লী ব্রাঞ্চ করা হয়েছে, এসএমই সেন্টার করা হয়েছে। এবং সেখানেও দেখা গেছে যে লার্জ বড়োয়ারদেরকে তারা সবসময় সুযোগ দিত। পরে কেন্দ্রীয় ব্যাংক আবার কি করলো, স্ট্র্যাটেজি মেনটেন করলো যে আবার এসএমই একটা ডেস্ক ওপেন করতে হবে আপনার ব্রাঞ্চে। মানে স্ট্র্যাটেজি নেওয়ার মাধ্যম দিয়ে কমার্শিয়াল ব্যাংকগুলোকে এনফোর্সমেন্ট করার মাধ্যম দিয়ে কিন্তু আসলে এগুলো হয়েছে। আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো তো আছেই, গ্রামে পল্লী অঞ্চলে আছেই, কিন্তু কমার্শিয়াল ব্যাংকগুলো কিন্তু এটা অনেক পরে গেছে। কিন্তু লাইসেন্স নেওয়ার সময় কিন্তু কমার্শিয়াল ব্যাংক প্রতিশ্রুতি দিয়েছে। মাজেদুল হক, ব্যাংক কর্তৃক যেসব অনেক নীতি নির্ধারণ রয়েছে, নীতি নির্ধারণ অনেক কিছু আছে, কিন্তু দেখা যায় যে তারপরও কৃষকরা দেখা যাচ্ছে বিভিন্ন যে প্রাইভেট এনজিও গুলো রয়েছে তাদের কাছ থেকেই গিয়ে কিন্তু তাদের সমস্ত সহযোগিতাগুলো তারা নিয়ে থাকে। দেখেন সরকারি পক্ষে সহযোগিতা তারা খুব কম থাকে। নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো যেটা হয়েছে যে সেখানে একটা দুর্বলতা রয়েছে, হ্যাঁ কৃষকরা তাদের উপরে ডিপেন্ডেন্ট রয়েছে এবং এখনো রয়েছে, কিন্তু এনজিওরও একটা কন্ট্রিবিউশন রয়েছে। আপনার রুরাল ইকোনমিকে ডেভেলপ করার জন্য এনজিওর কন্ট্রিবিউশন রয়েছে, কিন্তু এনজিওর বিষয়টা হলো যে তার যে রেগুলেটর, সেই রেগুলেটরটা স্ট্রং রেগুলেশন দরকার ছিল। তার কারণ হচ্ছে যে তার যে সুদ নিচ্ছে তাদের কাছ থেকে, সেই সুদের হারটা আসলে আপনার কমার্শিয়াল ব্যাংকের থেকে, তফসিলি ব্যাংকের থেকে আসলে অনেক গুণ বেশি। কিন্তু তাদের ডোর টু ডোর যে সার্ভিসটা রয়েছে, হ্যাঁ ডোর টু ডোর সার্ভিসটা কিন্তু এনজিও দিয়েছে। এবং এটা কিন্তু আমি বলছি যে গ্রামীণ অর্থনীতি কিছুটা হলেও কিন্তু অগ্রসর হয়েছে এই আপনার এনজিওর কার্যাবলীর মাধ্যম দিয়ে। এবং আমি মনে করি যে বাংলাদেশের শুধু ব্যাংকিং খাত না, আপনার নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলোও কিন্তু সামনের দিকে একইভাবে এগিয়ে যেতে হবে এবং স্ট্রং রেগুলেশনের মাধ্যম দিয়ে এই কাজগুলো করতে হবে। আপনাকে ধন্যবাদ মাজেদুল হক এমএসসিডিকে। আপনার কাছে ছোট্ট পরিসরে জানতে চাইবো যে প্রান্তিক পর্যায়ে তরুণদেরকে আসলে কৃষি খাতে বা নতুন উদ্যোক্তা তৈরির জন্য আমাদের কি করা উচিত, ছোট্ট কয়েকটি পয়েন্টে শুনবো। সেটা হচ্ছে ওইখানটা আসলে নন এগ্রিকালচারাল ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো বাড়াতে হবে। কৃষি খাতের শ্রমিকদেরকে, কৃষি খাত থেকে অটোমেশন হচ্ছে, সেখান থেকে কিন্তু শ্রমিক উইথড্র হবে। তো ওরা কি শহরে এসে চাকরি করবে, না গ্রামেই তাদেরকে রাখতে হবে? আর গ্রামে ইকোনমিক অ্যাক্টিভিটিসের প্রয়োজন আছে, সেই জন্য অকৃষি যে ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো আছে, ট্রেডিং আছে, ছোট ছোট ম্যানুফ্যাকচারিং, ক্ষুদ্র ম্যানুফ্যাকচারিং ইউনিট করে ওদেরকে সহযোগিতা করতে হবে। তারা করতে, ওইখানে আবার উদ্যোক্তা তৈরি করতে হবে। তো এটাই হলো মেজর কাজ ওইখানটায়।
তা না হলে তো এই জনশক্তিকে গ্রামে ধরে রাখা যাবে না। শুধু গ্রাম থেকে শহরে চলে আসলে এখানে ইমব্যালেন্স হয়ে যাবে। আর সবার জন্য কি আমাদের শিল্প তো প্রস্তুত না সবাইকে চাকরি দেওয়ার জন্য। ওদেরকে ওইখানেই রাখতে হবে, ওইখানে কর্মসংস্থানের করতে হবে, ওইখানে এন্টারপ্রেনার তৈরি করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মাজিদুল হক এবং ধন্যবাদ জানাচ্ছি এম এস সিদ্দিকী। আপনাদের দুজনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকে আয়োজন শেষ করছি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী পর্বে, থাকবো নতুন কোনো বিষয় এবং আলোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।